আপনি যদি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান হন তাহলে আপনি জানেন মধ্যবিত্ত পরিবারে এক মাসের বেতন অনেক কষ্টে চলে সেই সংসারটা অনেক বোঝাবুঝির মধ্যে। অনেক ইচ্ছে, আশা, আকাঙ্ক্ষা সবকিছুকে বিসর্জন দিতে হয়। বাবা অফিস থেকে ফেরেন ক্লান্ত শরীরে, আর মা সংসার চালায় প্রতিটি পয়সা বাঁচিয়ে। কিন্তু ছেলে বা মেয়ে অনেক সময় তাদেরই কষ্ট দিয়ে বসেন। হয়তো ভাবেন যে টাকা কামিয়ে মাকে একটা শাড়ি দেবে, কিংবা একটু টাকা জিতলেই হয়তো বাবার জন্য কোনো একটা নিয়ে আসবে এবং বাবাকে সারপ্রাইজ দেবে। কিন্তু একদিন খেলায় হারলো 100 টাকা, পরের দিন আবার খেললো এবং আবার হারলো 500 টাকা। তারপর আস্তে আস্তে মাসের বেতনটাই চলে গেল পুরো। বাবা অবাক হয়ে দেখলেন যে ছেলেটা পড়াশোনার জন্য তারা ঋণ নিয়েছিল সেই ছেলেটাই নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিল একটা ফ্যান্টাসি গেমের মাধ্যমে। কোথাও মেয়ের বিয়ের জন্য টাকানো জমা ছিল সেটা রাতারাতি উধাও হয়েছে। কোথাও বৃদ্ধ বাবা মা ছেলের এই নেশার জন্য হারিয়েছেন নিজের জমি, জায়গা, ঘরবাড়ি এবং ব্যাংক ব্যালেন্স। এসব শুধু গল্প নয়, বরং এগুলো হাজার মধ্যবিত্ত পরিবারের কান্না। ভারতের ডিজিটাল দুনিয়ায় নিঃশব্দে একটা ক্লান্তিকর বিপ্লব হচ্ছিল। খেলার মাঠ বদলে যাচ্ছিল, কেননা হাতে খেলোয়াড়দের ব্যাট বা বল ছিল না। খেলা হচ্ছিল মোবাইলের স্ক্রিনেই ফ্যান্টাসি অ্যাপের মাধ্যমে। এখানে ড্রিম 11, মাই 11 সার্কেল এবং 3 পত্তির মতো বহু ফ্যান্টাসি গেম। একসময়ে এই নামগুলো শুধু অ্যাপ ছিল, কিন্তু আজ তা কোটি কোটি মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। সিনেমার স্টার, ক্রিকেটের বড় বড় প্লেয়ার যখন এগুলোর প্রচার শুরু করেন না, তখন সাধারণ মানুষও এটা ভাবে, আরে এ তো অমুক প্লেয়ার, এ তো এত বড় স্টার, ইনি প্রমোট করছেন এই অ্যাপটিকে। তার মানে এ তো আর জুয়া নয়, এ তো একটা খেলা। আর এই খেলাতে লুকিয়ে আছে একটা ভাগ্যের চাবিকাঠি, যেখানে আমরা পেতে পারি কোটি কোটি টাকা, পেতে পারি অমুকের একজন ল্যাম্বরগিনি গাড়ি। কিন্তু বুঝতে পারে না যে এই কোটি টাকার চক্করে তাদের কি কি হারাতে হয়। এই ঋণ, এই নেশা, এই প্রতারণা, এই কালো টাকা ধীরে ধীরে এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে এবং তারপর হঠাৎ একটা ক্লান্তিকর পরিবেশের সৃষ্টি হয়। সরকার ঘোষণা করলো আর খেলা নয়, পুরো ইন্ডাস্ট্রি একদম থেমে গেল। একই মানুষের সুরক্ষার জন্য সঠিক পদক্ষেপ, নাকি হাজারো চাকরি, কোটি টাকার ব্যবসা ধ্বংস করে দেওয়ার একটা সুকৌশল? আজ আমরা খুঁজে বের করব ভারতে অনলাইন গেমিং এর সত্য কাহিনী। মোবাইল কেনা বহু সস্তা হয়ে গেল, ইন্টারনেটেও বহু সস্তা হয়ে গেল এবং গ্রামের কোনায় কোনায় পৌঁছে গেল ইন্টারনেট এবং মোবাইল। এই নতুন দুনিয়ায় জন্ম নিল একটা অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি, বিশেষ করে ফ্যান্টাসি স্পোর্টস, যেখানে আপনি বানাবেন নিজের ভার্চুয়াল টিম। আদালত অনেক সময় এই জিনিসগুলোকে গেম অফ স্কিল বলে স্বীকৃতি দিয়েছিল ঠিকই, কিন্তু কোম্পানিগুলো এটাকেই হাতিয়ার বানিয়ে ওঠে। কোটি কোটি টাকা লগ্নি হয় এখানে। ভারত তখন মনে করে আমরা অনলাইন গেমিং এ বিশ্ব নেতা হব, কিন্তু যেখানে আলো আছে সেখানে অন্ধকার তো থাকবেই। জিতুন কোটি টাকার পুরস্কার, এক্ষুনি খেলে ফেলুন, এরকম অ্যাড বা পোস্টার তো আপনি দেখেইছেন। প্রথমে সামান্য টাকা, পরে বাড়তে বাড়তে পুরো বেতন, তারপর ঋণ। এটা বাস্তবতা। এতে অসংখ্য পরিবার ভেঙে পড়ে। কারো ছেলেকে পড়াশোনা খরচ দিতে গিয়ে বাবা মা দেখে সব টাকা উধাও হয়ে গেছে গেমে। এমন কাহিনী তো আছেই যে কারো স্বামী লাখ টাকা ফ্যান্টাসি গেমে উড়িয়ে দিয়েছে, যার ফলে ডিভোর্স অবধি তাদের হয়েছে। সাইকোলজিস্টরা বলেন এটা শুধু একটা গেম নয়, এগুলো হলো নেশা। এখানেই শেষ নয়, প্রকাশ পেতে লাগে আরো ভয়ঙ্কর ধরনের খবর। ব্ল্যাক মানি, মানি লন্ডারিং, এমনকি ন্যাশনাল সিকিউরিটিও হুমকির মুখে পড়ে। সাইবার এক্সপার্টরা এই বিষয়ে সতর্ক করেন যে এমন বিশাল লেনদেনের ভেতর দিয়ে সহজেই কালো টাকা ঘুরে বেড়াতে পারে। মানুষের প্রতিবাদ বাড়ছিল, সংসদে প্রশ্ন উঠছিল বারবার। এই ধরনের ফ্যান্টাসি গেমকে বারবার ব্যান করার ডাক দেওয়া হয়। একদিকে হাজার হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি, অন্যদিকে মানুষের জীবনের সুরক্ষা। কেন্দ্রীয় সরকার বুঝতে পারে যে এটা শুধুমাত্র রাজ্যের আইনে হবে না, এটা একটা জাতীয় পর্যায়ের সমস্যা। কিন্তু অবশেষে 2025 সালে এই জিনিসটাকে মাথায় রেখে সংসদ পাশ করে নতুন একটা আইন, যেটা প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025 নামে পরিচিতি লাভ করে। আর এই আইনে স্পষ্ট এটা বলা হয় যে কোনো রিয়েল মানি গেম ব্যান। গেম অফ স্কিল আর চান্স কোনো পার্থক্য নেই। নেশা থামাতে হবে, কালো টাকা আটকাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। এর ফলাফল কি জানেন? এক রাতেই ভেঙে পড়লো কয়েক বিলিয়ন ডলারের একটা বড় ইন্ডাস্ট্রি। হাজার হাজার কর্মচারী চাকরি হারালেন, বড় বড় ইনভেস্টররা স্তব্ধ হয়ে গেলেন। কেউ বলেন এটা ছিল জনসাধারণকে বাঁচানোর জন্য দরকারি, আবার কেউ এটাও বলেন যে এটা একেবারে ভুল একটা স্টেপ। বিতর্ক শুধুমাত্র এখানে থামে না। আইনি বিশেষজ্ঞরা অনেকে এবার এটাকে বলে যে এটা সম্পূর্ণরূপে একটা ব্যান করে দেওয়া সাংবিধানিক অধিকার বিরোধী। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বলে প্রতিবন্ধকতা কখনো সমস্যার সমাধান করে না। মানুষ যখন চলে যাবে অবৈধ এবং অন্যান্য অ্যাপগুলোতে, যেখানে কোনো নিয়ন্ত্রণ থাকবে না গভর্নমেন্টের, খেলাধুলাও ক্ষতিগ্রস্ত তো হলোই, কেননা এখানে খেলাও তো হতো। এই কোম্পানিগুলোই ছিল বড় বড় টুর্নামেন্টের স্পন্সর, কেননা আপনারা জানেন যে আইপিএল এর সব থেকে বড় বড় স্পন্সরশিপরা এরাই করে। তাদের চলে যাওয়ায় স্পোর্টস ফান্ডিং কম হয়ে যায়, কেননা প্লেয়ারদেরকে এবার ফান্ডিং কম দেওয়া হবে এবং প্রচলিত হয়তো অবস্থায় এটা কমতেও পারে। সরকার অবশ্য বলেছে আমরা বিকল্প তৈরি করব, ই স্পোর্টস, এডুকেশনাল গেম এসবকে উৎসাহিত করব।
করব। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি সেই শূন্যতা পূরণ করতে পারবে? কিন্তু এটা ছিল একটা নেশা, এটা ছিল একটা জুয়া। এই জুয়ার নেশা সবাইকে ধ্বংস করতে পারে, এটা তো আমরা ভুলতে পারি না। হাজার হাজার পরিবার ধ্বংসের মুখে চলে গিয়েছিল এই সমস্ত ফ্যান্টাসি গেমের চক্করে পড়ে। শেষ প্রশ্ন তো রয়ে গেল, এ কি সত্যি জনগণকে রক্ষা করবে, নাকি মানুষকে ঠেলে দেবে গোপন কালোবাজারের দিকে? ভারত কি হারাবে তার ডিজিটাল স্বপ্ন, নাকি জন্ম দেবে একটা নতুন এবং নিরাপদ যুব সমাজ ভবিষ্যতের?